হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান ক্লাসিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মাই সন। আর এই সিনেমাটির বেস্ট পার্ট হচ্ছে এটার কাহিনী। আর কোরিয়ান সিনেমার কাহিনী সম্পর্কে নতুন করে এত আর কিছু বলার নেই, ওদের প্রত্যেকটা সিনেমার কাহিনী খুবই ইউনিক হয়। এবং আজ পর্যন্ত যতগুলো আমি কোরিয়ান সিনেমা এক্সপ্লেন করেছি, আমার মনে হয় না একটা সিনেমাতেও আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে সবগুলো সিনেমায় আমাদের ভিন্ন ভিন্ন স্বাদ দিতে সমর্থ হয়েছে। তো এই সিনেমাটাও তোমাদেরকে হতাশ করবে না। তো যাই হোক, তোমাদের মধ্যে হয়তো বেশিরভাগ এই সিনেমাটি দেখে ফেলেছো, কারণ এটা অনেক আগের একটা সিনেমা আর এটা হিন্দি বাংলাতে অনেকবার এক্সপ্লেন হয়েছে। আর এখানে একটা কথা না বললেই নয়, মুভি এক্সপ্লেন চ্যানেল তো অনেক, তো এই জন্য হয় কি মাঝে মাঝে আমরা যে সিনেমাগুলো এক্সপ্লেন করে অনেকে বলে থাকি যে এই সিনেমাটা আগেও এক্সপ্লেন করেছিলেন, বাট অ্যাকচুয়ালি এরকম না। দেখা যায় তোমরা অন্য জায়গা থেকে দেখেছো বা সিনেমাটা পরিচিত, তোমাদের কাছে মনে হয় যে না, এটা আগেও আমরা এক্সপ্লেন করেছি। ব্যাপারটা অ্যাকচুয়ালি এভাবে হওয়া পসিবল নয়। 2-3 জায়গা থেকে ফিল্টার হয়ে তারপরে তোমার একটা সিনেমা আমরা সিলেক্ট করি। তবে খুব বেশি ভালো সিনেমা হলে সেটা আমরা ডাবল রিলিজ করি এবং আমরা বলেও দিই যে হ্যাঁ, এটা ডাবল রিলিজ হচ্ছে, মানে নতুন করে মনে করার চেষ্টা করি। ইভেন আমরা সামনে মাসে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের এ পর্যন্ত বেস্ট যে কয়টা সিনেমা ছিল সেগুলো আবার নতুন করে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, বাড়তি কোনো কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে যাবো। তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য, কিংবা তুমি চাইলে দেখতেও পারো। তবে তুমি যদি বিজ্ঞাপন স্কিপ করতে চাও, যাবে ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। তো কোনো বিজ্ঞাপন থাকলে আমরা প্লে করে দিচ্ছি, আর তারপরে আমরা এই অসাধারণ সিনেমাটি চলে এনজয় করি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যেমন বলেছি, এই সিনেমাটার কাহিনী হচ্ছে খুবই অসাধারণ এবং ইউনিক। তবে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতে মাত্র তুমি দুটো মেন ক্যারেক্টার দেখতে পাবে। আর মাত্র দুটো মেন ক্যারেক্টার দিয়ে একটা সিনেমা যে এত সুন্দরভাবে অর্থবহ করা যায়, এর আগে অন্য কোনো সিনেমাতে আমি এরকম দেখিনি। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো এই সিনেমা যখন শুরু হয়, আমরা একটা ছোট বাচ্চার হাতে একটা বড় মানুষের হাত দেখতে পাই। মানে আমরা বুঝতে পারি একটা ছোট বাচ্চা তার বাবার হাতে হাত দিয়েছে। আর তার পরের দৃশ্যে আমরা বর্তমান সময় দেখি। আর আজ এখানে কিছু অফিসার এসেছিল কয়েদিদের সাথে কথা বলতে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে অনেক ধরনের কয়েদি ছিল, যেমন কিছু কয়েদি মার্ডার করেছিল, কেউ ব্যাংক লুট করেছিল, রেপ করেছিল, এবং তাদের বিভিন্ন মেয়াদের শাস্তিও হয়েছে। কারো হয়েছে যাবজ্জীবনের কারাদণ্ড, কারো মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। তো এখানে তাদের সবাইকে এর জন্য আনা হয়েছিল। এই কয়েদিদের মধ্যে যারা ভালো ব্যবহার করেছে বা নিজেদের শুধরে নিচ্ছিল, তাদেরকে একদিনের প্যারোল দেওয়া হবে। তো প্যারোল বিষয়টা বুঝিয়ে বলি। ধরো তোমার 20 বছরের জেল হয়েছে, তো তুমি যদি জেল থেকে প্যারোল পাও, তাহলে হবে কি, বিশেষ মনে করো যে সিকিউরিটির সাথে তুমি 2-3 দিন বা 5 দিন তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি নর্মাল জীবন কাটাতে পারবে। তো কোরিয়ার একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এই প্যারোলটা একজনকে দেওয়া হবে। কিন্তু এখানের কয়েকজন কয়েদি বলে যে আমি গত 15 বছর ধরে এখানে রয়েছি, আমার বাবা মা, স্ত্রী, সন্তান কেউই আর বেঁচে নেই, তো আমি বাইরে যাব না। আবার আরেকজন বলে আমাকে যদি বাইরে যেতে দেন, তাহলে আমি বাইরে গিয়ে সেই ছেলের বাবা মায়ের সাথে দেখা করতে চাই আর তাদের কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি তাদের জীবন থেকে সুখটা কেড়ে নিয়েছিলাম তার ছেলেকে মেরে। তো যাই হোক, এখানে যতজন ছিল সবাই আর কি তাদের কৃতকর্মের জন্য লজ্জিত ছিল। তো যাই হোক, তখন আমাদের একজন লোককে দেখানো হয় যার নাম হচ্ছে মিস্টার ক্যাং। আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। আর তার দোষটা ছিল হচ্ছে সে ব্যাংক লুট করতে গিয়েছিল এবং ব্যাংক লুট করতে গিয়ে একজনকে মার্ডার করেছিল। আর এই কারণে তার যাবজ্জীবনের শাস্তি হয়েছে। কিন্তু সে জেলে আসার পরে এত ভালো ব্যবহার করেছে যে জেল কর্তৃপক্ষ তাকেই সিলেক্ট করেছে প্যারোলের জন্য। তো যাই হোক, তাকে সিলেক্ট করার পরে মহিলা জেলার বলে, আচ্ছা আপনার বাড়িতে আপনার জন্য কি অপেক্ষা করছে? তো মিস্টার ক্যাং তখন বলে, আমার পরিবারে আমার মা আর ছেলে ছাড়া আর কেউ নেই, আর আমার স্ত্রীর সাথে তো অনেক আগে যোগাযোগ শেষ হয়ে গিয়েছে, আর আমি জানি না গত 15 বছর ধরে আমি এই জেলে রয়েছি, ওরা কিভাবে এই সময়টা পার করেছে আমার কোনো আইডিয়াও নেই। তো তখন অফিসার আবারও জিজ্ঞাসা করে, আপনার কি আপনার ছেলের কথা মনে আছে? তো মিস্টার ক্যাং তখন বলে, হ্যাঁ মনে আছে, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। কিন্তু এরপরে মিস্টার ক্যাং থেমে যান আর ইমোশনাল হয়ে বলেন, আমি মিথ্যে বলেছি, আমার তো কিছুই মনে নেই। গত 15 বছর জেলে থাকতে থাকতে আমার স্মৃতিশক্তিও কমে গিয়েছে। ও দেখতে কেমন ছিল সেটাও আমার মনে নেই। শুধু আমি এটা জানি যে ওর বয়স এখন 18 হয়েছে, ও যুবক হয়ে গিয়েছে। আমি জানি না আমার কথা মনে আছে কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারি যে ওর জীবনটা আমার জন্য কত কষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, ওখান থেকে মিস্টার ক্যাংকে এই প্যারোলের জন্য সিলেক্ট করা হয়। আর তারপর মিস্টার ক্যাং চলে আসে সেলে আর নিজেকে নিজে বলতে থাকে, আমার চোখ দেখে মনে হয় না যে আমি কান্না করি, কিন্তু হ্যাঁ আমি প্রতি রাতে অনেক কান্না
কান্না করি। আর আমি গত 15 বছরে চোখ থেকে এত পানি বের করেছি যে আমার চোখ দিয়ে পানি বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তবে তারপর আমি প্রতি রাতে এখনো কান্না করি। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই মিস্টার পার্ক নামে একজন পুলিশ অফিসার, যে আর কি গ্যাং এর দায়িত্বে থাকবে, সে বলে আপনাকে প্যারোলের জন্য সিলেক্ট করা হয়েছে, এখন আপনাকে নিয়ে আমরা বাইরে যাব। তবে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আপনি গত 15 বছর ধরে জেলের ভেতরে ছিলেন, আর গত 15 বছরে বাইরের দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনি আমি যেভাবে বলবো সেভাবে চলবেন। আর তাছাড়া এটাও শেখায় যে এখনকার বাচ্চারা কিভাবে কথা বলে, হাই হ্যালো ইটিসি মানে ইংলিশ ইউজ করে। তো ক্যাং তখন অবাক হয়ে যায় যে এখনকার বাচ্চারা এইভাবে কথা বলে। আর পরের দৃশ্যে আমরা জিন নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সে তার ক্লাসমেটদের সাথে ছিল। আর তখন সে তার বন্ধুদেরকে বলে তার একটা চিঠি এসেছে, আর চিঠিটা এসেছে হচ্ছে আমার বাবার পক্ষ থেকে। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি রিয়াক্ট করবো, আমি কি এতে খুশি হব নাকি দুঃখী হব, কারণ আমার বাবা অনেক বছর পরে আসছে, এতে আমার খুশি হওয়া উচিত, কিন্তু সে আসছে মাত্র 24 ঘন্টার জন্য। তো এরপর আমাদের দেখানো হয় যে জিন খুবই ট্যালেন্টেড একটা ছেলে, এবং সে মিউজিকে এত ভালো যে পুরো ক্লাস তার জন্য দিয়ে আনা ছিল। আর এদিকে আমরা দেখি ক্যাং তার বাড়িতে আসার জন্য বের হয়ে যায়, আর সে ট্রেনে আসতে আসতে বলতে থাকে আমি যখন জেলে এসেছিলাম তখন ভোর রাত ছিল, আর এখন সকালে বাড়ি যাচ্ছি। কিন্তু দেখতে দেখতে এর মাঝে 15 বছর কেটে গিয়েছে। তো এটা ভাবতে ভাবতে সে করে কি ট্রেনে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। আর সে বলে আমি তো এইভাবে ঘুমাতে পারি না, কারণ আমার কাছে মাত্র 24 ঘন্টা রয়েছে, আজকের দিনটাই রয়েছে, আর আমি এত বছর পরে বাইরের দুনিয়া দেখার সুযোগ পেয়েছি, আমার ছেলেকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি, মাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি কিভাবে হারাতে পারি। তো এই জন্য ক্যাং করে কি চোখ খুলে রাখে এবং বাইরের প্রকৃতি দেখতে থাকে। মানে তুমি চিন্তা করো, জ্বর হয়ে 3 দিন যদি ঘরে বসে থাকো বা ঘরে আটকে থাকো কেমন অসহায় লাগে। তাহলে চিন্তা করো যারা কয়েদি, যারা জেলে গিয়েছে, মার্ডার কেসে আসামি, 15-20 বছরের জেল, ওদের কত কষ্ট। তবে এটাও ঠিক সবাই একরকম হয় না, এর আগে আমরা বেশ কয়েকটা জেলের সিনেমা দেখেছি, ওরা জেলের মধ্যে আকাম কুকাম আরো বেশি করে। তো যাই হোক, এরপর ক্যাং যখন ফাইনালি বাড়িতে আসে তখন তার মনে হয় সত্যি কি এটা আমার নিজের বাড়ি? 15 বছর আগেই বাড়ি ছেড়ে আমি চলে গিয়েছিলাম, বাড়িটা ঠিক সেরকমই রয়েছে কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে। মানে আমরা বুঝতে পারি ক্যাং এর পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ। তো যাই হোক, এরপর মিস্টার পার্ক দরজায় নক করে, একবার নক করে, 2বার নক করে, বাট কেউ দরজা খুলে না। কিন্তু এরপর যখন দরজা একটু ধাক্কা দেয় দেখা যায় দরজা আগে থেকেই খোলা ছিল। তো ভেতরে অনেক ওরা ডাকাডাকি করে কিন্তু কেউ সরে না। আর এরপর ভেতরে গুলো দেখতে পায় একটা বৃদ্ধ মহিলা টিভি দেখছিল। তো ওই বৃদ্ধ মহিলাটিকে দেখেই ক্যাং করে কি হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে এবং বলে মা আমি চলে এসেছি। কিন্তু এখানে ক্যাং এর মা ক্যাংকে চিনতেই পারে না। আর ক্যাং বুঝতে পারে তার মা মানসিকভাবে এত আঘাত পেয়েছে যে সে একরকম জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। তো মায়ের এই অবস্থা দেখে ক্যাং একেবারে ভেঙে পড়ে। আর ওদিকে আমরা দেখতে পাই টিভিতে একটা প্রোগ্রামই বারবার চলছিল। তো ক্যাং এই দৃশ্য দেখে বুঝতে পারে যে তার ছেলে না জেনে এই 15 বছর কত কষ্ট করেছে। আর তখন পার্ক বলে তোমার ছেলে যেহেতু বাড়িতে নেই তার মানে ও অবশ্যই স্কুলে থাকবে, তাহলে আমরা এখানে অপেক্ষা করি। কিন্তু ক্যাং তখন বলে না, আমার কাছে জাস্ট আজকের দিনটাই আছে, তো আমি এখানে ঘরে বসে সময় নষ্ট করতে চাই না, আমি আমার ছেলের সাথে দেখা করতে স্কুলে যেতে চাই। কিন্তু মিস্টার পার্ক অফিসার তখন বলে বাট এটা তো নিয়মের বিরুদ্ধে। বাট তারপরও ক্যাং এর চেহারার দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো ক্যাং এর ব্যবহার অনেক ভালো, মানুষ হিসেবে অনেক ভালো। তো আইনের ফাঁক ফোকের আর কি ক্যাংকে সুযোগটাও দিতে চায় আর কি মিস্টার পার্ক। আর এরপর আমরা ক্যাং এর মায়ের ঘরে একটা গ্রুপ ছবি দেখতে পাই যেখানে জিন এবং তার বন্ধুরা ছিল, বাট এখান থেকে জিন কোনটা আমরা কিন্তু বুঝতে পাই না। আর এরপর আমরা দেখতে পাই ক্যাং স্কুলের বাইরে গিয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করে, আর ছুটি হলে সকল বাচ্চারা এক এক করে বেরিয়ে আসে। কিন্তু ক্যাং তখন ভাবে আমার ছেলে আমাকে কিভাবে চিনবে। তো এর জন্য সে করে কি একটা বোর্ড নিয়ে দাঁড়ায় যেটার মধ্যে লেখা ছিল, যেখানে লেখা ছিল প্রিয় সন্তান তোমার বাবা এখানে। আর তখনই ক্লাস থেকে জিন বাইরে আসে। তো জিনও দেখতে পায় বাবাকে, কিন্তু জিন বুঝতে পারে না ওর বাবার সামনে কিভাবে দাঁড়াবে। তো প্রথমে জিন করে কি ওর মুখ অর্ধেক মাফলার দিয়ে বেঁধে বাইরে আসে, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছিল। তো এখানে মাফলার দিয়ে মুখ কেন বাঁধলো জিন তার বাবাকে দেখে এটা আমরা পরে জানতে পারবো। কিন্তু ক্যাং এর সামনে যখন জিন আসে, জিনের ভাবভঙ্গি দেখে এবং চেহারা দেখেই মনে হয় ওর কাছে যে এটাই হয়তো আমার সন্তান হবে। আর তারপর ক্যাং মনে মনে বলে আমি আমার সন্তানকে গত 15 বছর দেখিনি, কিন্তু ওর চোখ দেখে মনে হচ্ছে এটাই আমার সন্তান, এটাই আমার ছেলে। তো ক্যাং ওকে হ্যালো বলে, মানে যেটা শিখে এসেছে যে বর্তমান কোরিয়ান ছেলেরা কিভাবে কথা বলে। আর তারপর ক্যাং তার ছেলেকে বলে আমরা দুজন অনেক দূরে, আমরা কি একটু কাছে আসতে পারি? তো ক্যাং এর ছেলে কাছে আসে। আর তারপরের দৃশ্যে আমরা দেখি তারা দুজন গাড়িতে বসে রয়েছে। আর এটা ক্যাং এর কাছে খুব আনন্দের একটা ব্যাপার ছিল যে বাপ বেটা তো কাছে রয়েছে। তো যাই হোক, এত বছর পরে দেখা হওয়ার পরও না বাপ ছেলের সাথে কথা বলতে পারছে, না ছেলে বাবার সাথে কথা বলতে পারছে। অ্যাকচুয়ালি এখানে বাবা ছেলে বুঝতেই পারছে না তারা কি নিয়ে কথা শুরু করবে, কি নিয়ে কথা বলবে, কিন্তু তারা মনে মনে দুজনেই কথা বলার জন্য উদ্গ্রীব ছিল। মানে সিচুয়েশনটা তুমি অবশ্যই বুঝতে পারছো। তো যাই হোক, হঠাৎ করে রাস্তায় জিন বলে ওঠে আমাকে টিউশনে যেতে হবে, প্রাইভেট পড়তে যেতে হবে, পরে কথা বলবো। তো এই কথা শুনে ক্যাং তো একেবারে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে মাত্র একদিনের জন্য এসেছে আর তার ছেলে এখন প্রাইভেট পড়তে যাচ্ছে। তবে তারপরেও ক্যাং তাকে থামায় না। কিন্তু আমরা দেখি জিন বাড়িতে এসে সবার আগে দাদির সাথে দেখা করে, তাকে সাহায্য করে। আর এরপর দাদি ক্যাংকে দেখে বলে এই তুমি কে? আর শুধুমাত্র ক্যাংকে যে তুমি কে বলেছে তা নয়, জিনকেও বলে তুমি কে। তো এখানে আমরা বুঝতে পারি যে ক্যাং এর মা পুরোপুরি তার স্মৃতি হারিয়ে ফেলেছে এবং সে তার কোনো কাজই করতে পারে না, সব কাজ জিনই করে দেয়। তো ক্যাং তখন আবারও মানসিকভাবে ভেঙে পড়ে যে আমার জন্য এই পরিবারটির কি অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর জিন করে কি টিউশনের জন্য প্রস্তুত হয়। কিন্তু এতক্ষণ একসাথে থাকা সত্ত্বেও জিন কিন্তু এখনো ক্যাংকে বাবা বলে ডাকেনি। তো এটা ক্যাং এর কাছে অনেক বেশি কষ্টের, শুধুমাত্র একবার বাবা ডাক শোনার জন্য সে এসেছে। আর সত্যি কথা বলতে আমি নিজেও খুব সম্প্রতি বাবা হয়েছি, সিরিয়াসলি ভাই আমি ফিল করি
করি এটা কি একটা জিনিস, সন্তান একটা কি জিনিস। তো যাই হোক, এরপর ক্যাং এর মা ক্যাং এর কাছে আসে এবং নর্মালি কথা বলতে শুরু করে। তো ক্যাং এর কাছে তখন মনে হয় হয়তো আমার মামাকে চিনতে পেরেছে, ঠিক হয়ে গিয়েছে। কিন্তু দেখা যায় ক্যাং এর মা নিজের সাথেই নিজে কথা বলছিল, তার ছেলের ব্যাপারে তার কিছুই মনে নেই। তো কিছুক্ষণ পরে রাত হয়ে যায়, মানে আমাদের ক্যাং এর অর্ধেকের বেশি সময় কেটে গিয়েছে। আর এতক্ষণে ক্যাং জাস্ট তার ছেলের চেহারা দেখার বদলে আর কিছুই করতে পারেনি। কিন্তু ক্যাং এর মনে লাগাতার কষ্ট লাগছিল তার বাড়ির অবস্থা দেখে। সে প্রচুর উদাস হয়ে যায়। আর তার সবচেয়ে বড় দুঃখ হলো সে এখনো জেলে রয়েছে, এই পরিবারের কোনো উপকারে আসতে পারবে না। আর সেটাও হাতে থাকে যে কেন আমি ওই সময় পাপটা করেছিলাম। ওই একটা পাপ শুধুমাত্র আমার জীবন না, কতগুলো জীবন নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এরপর দেখি আমরা সবাই রাতে খাবার খেতে বসেছে। আর এই খাবারটা কিন্তু স্বয়ং ওই পুলিশ অফিসার পার্ক বানিয়েছিল। তবে খাবার যে খুব একটা ভালো ছিল এরকম না, তবে তারপরেও খেতে হবে। কিন্তু আমরা এদিকে দেখি জিন পুরো চুপ করেছিল এবং খেতে চাচ্ছিল না। বাট ব্যাপারটা এই জন্য না যে খাবার ভালো হয়নি, ব্যাপারটা এই জন্য সে তার বাবার সাথে খেতে চাইছিল না। ও মনে করে খুব অকওয়ার্ড ফিল করছিল যে বাবার সামনে আমি কিভাবে বসবো, কি বলবো, মানে বুঝতেই পারছো। তো এই জন্য ও চুপ ছিল। কিন্তু ক্যাং এখানে তার ছেলের প্রতি ভালোবাসা দেখাতে চায়। ক্যাং বলে, বাবা আমি সে আগের আমি নেই, আমি গত 15 বছরে অনেক বদলে গিয়েছি। কিন্তু তখন জিন উল্টো বলে, আপনার কি মনে আছে আপনি কতজনকে মেরেছিলেন? ক্যাং তখন বলে, হয়তো একজনকে, আর আমার ওই দিনের কথা খুব ভালো মনে নেই, আমার স্মৃতিশক্তি অনেক কমে গিয়েছে। আর জিন তখন বলে, না তারা 2 জন ছিল, আমি প্রতিদিন তাদের ব্যাপারে পড়তাম। আপনি কি জানেন আপনার একটা ভুলের কারণে কয়টা পরিবার নষ্ট হয়েছে? 3টা পরিবার নষ্ট হয়েছে। তো ক্যাং এই কথা শুনে আবারও ভেঙে পড়ে আর ক্যাং নিজেকে পুরোপুরি একা মনে করতে থাকে। আর তখন ক্যাং বলে যে বাবা আমিও এটা বুঝতে পেরেছি এবং গত 15 বছর ধরে জেলের ভেতরে আমি এটা নিয়ে ভেবেছি। আর এই অপরাধ বোধ থেকে বের হওয়ার জন্য আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করেছি। আর তারপর মনে মনে ক্যাং বলে, তবে এরপরেও আমার ছেলের সামনে বসে থাকা মানুষটি একজন খুনি, তার বাবা নয়। তো যাই হোক, এরপর জিন বলে, আপনার চোখ। ক্যাং বলে, কি? জিন বলে, আপনার চোখ অনেক ভয়ঙ্কর, আমার ভয় করছে। তো এই কথা শুনে ক্যাং এর তো মনে করে একেবারে মন ভেঙে যায়। ক্যাং করে কি ওয়াশরুমে এসে কান্না করতে থাকে এবং বলতে থাকে, আমি কি আমার নিজের চোখ এখন উঠিয়ে ফেলবো? আমার ছেলে আমার এই চোখকে ঘৃণা করে, আর একজন মানুষকে কান্না করতে দেখেও কিভাবে কেউ তাকে ঘৃণা করতে পারে? তো যাই হোক, তারপরেও ক্যাং করে কি আবারও আগ বেরিয়ে জিনের কাছে যায় থালা বাসন মাজতে, ওকে সাহায্য করতে। কিন্তু জিন ক্যাংকে দেখে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে যে টিভিটা ছিল সেটা সাদা কালো রঙে একই শো বারবার আসছে। তো এটাকে ঠিক করার জন্য ক্যাং করে কি ছাদে যায় এবং অ্যান্টেনা ঠিক করতে থাকে। আর তারপর রঙিন শো আসে। আর শুধু তাই নয়, টিভির যতগুলো শো রয়েছে সবগুলো আসতে শুরু করে। কিন্তু জিন এটা দেখে মনে মনে বলে, উনি যা করছে লোক দেখানো কাজ করছে, ভালো সাজার চেষ্টা করছে। আর অন্যদিকে আমরা কিছু পাখিদের দেখতে পাই, মানে হাঁস পাখি যারা মাইগ্রেট হয়ে ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার দিকে যাচ্ছে। আর এই পাখিদের যে লিডার ছিল সে বলে, মানে সিনেমাতে এটাই বোঝানো হয়েছে যে পাখি কথা বলছে, পাখিটা বলে যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের 1000 মাইল পাড়ি দিতে হয়। আর একজন লিডার হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই প্রেসারের একটা বিষয় যে আপনি কি করবেন, কারণ আপনার উপর আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। তো এটা খুবই একটা চাপ, মাঝে মাঝে আমি খেয়ে হারিয়ে ফেলি। কিন্তু আমার একটা খুশির ব্যাপার হচ্ছে আমার সন্তান বড় হচ্ছে, হতে পারে সামনের বছর থেকেই আমার সন্তান এই পুরো দায়িত্বটা নেবে, আর তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো এখানে কি বোঝানো হয়েছে বুঝতে পেরেছো? এই দৃশ্যের সাথে একটা বাবা তার ছেলের কাছ থেকে কি আশা করে, মানে এরকম একটা কিছু বোঝানো হয়েছে। এর সাথে আমাদের জিন এবং ক্যাং এর সম্পর্ক দেখানো হয়েছে। মানে আজকে যদি ক্যাং জেলে না যেত তাহলে বাবা ছেলের এরকমই সম্পর্ক থাকতো। ক্যাংও তার ছেলেকে সেভাবে প্রিপেয়ার করতে পারতো লিডার হওয়ার জন্য বা দায়িত্ব নেওয়ার জন্য, আর তার ছেলেও সেভাবে তৈরি হতে পারতো। তো যাই হোক, এরপর আমরা দেখি ক্যাং আর পার্ক একসাথে ড্রিঙ্কস করতে বসেছে, আই মিন পুলিশ আর আসামি। কিন্তু তখনই এখানে জিন চলে আসে এবং জিন এসে করে কি নিজের হাতেই করে কি ড্রিঙ্কস নিয়ে নেয়। আর তখন পার্ক জিনকে বলে, এই তুমি কি আগে কখনো ড্রিঙ্কস করেছো? পার্ক বলে, হ্যাঁ করেছি, আমার জন্মদিনে। তো এই কথা শুনে ক্যাং ঘাবড়ে যায়, কারণ জিন যেন আবার ওর জন্ম তারিখ ক্যাংকে জিজ্ঞাসা না করে, কারণ ক্যাং এর তো স্মৃতিশক্তি কমে গিয়েছে, ওর তো জিনের জন্ম তারিখই মনে নেই। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তো হঠাৎ করে তখন পার্ক জিজ্ঞেস করে বসে ক্যাংকে, তোমার ছেলের জন্মদিন কবে, ওর কয় বছর হলো? তো তখন জিনও ক্যাং এর দিকে তাকায় এবং বলে, আপনার কি মনে হয় লোকের আমার জন্ম তারিখের কথা মনে রয়েছে? আর ক্যাংকে চুপ থাকতে দেখে জিন বুঝতে পারে যে আসলে ওর বাবা ভুলে গিয়েছে ওর জন্মদিন কবে। তো এই জন্য ক্যাং বলে, বাবার জন্মদিনের 2 দিন আগে আমার জন্মদিন। তো এবারই ক্যাং প্রথমবারের মতো বাবা শব্দটি শুনে এবং তার খুশির অন্ত থাকে না, যদি ওকে বাবা বলেনি। কিন্তু ক্যাং যখন খুশি হয় তখন জিন বলে, আমি বাবার জন্মদিন বলেছি, আমি আপনাকে বাবা বলিনি। কিন্তু তারপরেও যেহেতু অন্যভাবে বাবা বলেছে ক্যাং এতেই অনেক খুশি হয়ে যায়। আর এরপর সবাই ঘুমাতে চলে যায়। জিন আর ক্যাং একই ঘরে ঘুমিয়েছিল। তো ক্যাং তখন বলে, আমি কি লাইট অফ করে দেব? জিন মনে মনে বলে, না না, বন্ধ করবেন না, আপনি যদি এমনটা করেন তাহলে আমি আমার বাবার মুখ কিভাবে দেখবো? তো এখানে আমরা বুঝতে পারি জিনও তার বাবাকে অনেক ভালোবাসে, ঘৃণা করে না, কিন্তু সে তার বাবার সাথে কি রিয়াক্টটা করবে এটাই সে এখনো বুঝতে পারছে না। কিন্তু সে যে রিয়াক্ট গুলো করছে সেগুলো আলটিমেটলি ঘৃণায় হয়ে যাচ্ছে এবং তার বাবা কষ্ট পাচ্ছে। তো যাই হোক, তখনই হঠাৎ করে ক্যাং আর পার্ক দুজনই দুজনকে বলে ওঠে, চল বাইরে হাঁটতে যাই। তো এরপরে তারা দুজন ঘরের বাইরে চলে আসে, বাপ বেটা। আর ঘর থেকে বাইরে আসতে জিন করে কি জোরে দৌড়াতে থাকে, আর তাকে দেখে ক্যাংও পেছনে পেছনে আসতে থাকে। তো জিন যখন দৌড়াচ্ছিল তখন ক্যাং পেছন থেকে বলতে থাকে, ও অনেক জোরে দৌড়াচ্ছে, মনে হচ্ছে আমার ছেলে আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু না, আমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে যেতে দেবো না, এটি আমার লাইফের শেষ সুযোগ ওর কাছে যাওয়ার জন্য। এর জন্য আমি ওকে যে কোনো মূল্যে থামাতে চাই। তো এর জন্য ক্যাং অনেক জোরে দৌড় দেয়, থামেই না। আর এরপর তারা একটা জায়গায় এসে থামে, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে ক্যাং কিন্তু তার ছেলেকে খুব বেশি দূরে যেতে দেয়নি, ধরে ফেলেছে। আর এখানে আমরা দেখতে পাই চাঁদের
চাঁদের আলো পুরো জিনের মুখের উপর পড়েছে। আর ক্যাং তখন জিনকে বলে, আমি ভয় পেতাম যে তুমি আবার পঙ্গু না হয়ে যাও, কারণ আমি জেলে যাওয়ার আগে তোমাকে অনেক মেরেছিলাম। আমি যতগুলো ভুল করেছিলাম সেই সকল রাগ আমি তোমার উপর দিয়ে ছেড়েছিলাম, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আর তখন জিন দূর থেকে তার বাবাকে দেখে বলে, এই লোকটি কান্না করছে, কিন্তু তারপরেও তার চোখ থেকে পানি বের হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি সে ভিতর থেকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, সে তিলে তিলে কান্না করছে। আমি যদি তার মতো ইমোশন কন্ট্রোল করতে পারতাম, কিন্তু আমি আমার ইমোশন কেমন করে লুকাবো। আর তখনই জিনও কান্নায় ভেঙে পড়ে। আর তখন জিন বলে, আপনি কি জানেন আপনি আমাকে মারার কারণে শীতের দিনে সবসময় আমার পায়ে ব্যথা হতো, তবে তারপর আমি কখনো দৌড়ানো বাদ দিইনি, আমি কখনো দুর্বল হতে চাইনি। আর আপনি যে আমাকে মেরেছিলেন তার জন্য হলো প্লিজ মারা যাওয়ার আগ পর্যন্ত হলো আমাকে সবসময় মনে রাখবেন, প্রতিদিন মনে রাখবেন। তো যাই হোক, তখনই বৃষ্টি শুরু হয় আর ওরা একটা মনে করো ফোন বুথে চলে আসে। তবে এখানে জায়গা অনেক কম ছিল, বাপ বেটা অনেক কাছাকাছি ছিল, আর তারা দুজনে কথা বলা শুরু করে। তবে তারা যে কথাগুলো বলছিল এগুলো আজগুবি কথা ছিল, তাদের কথার কোনো মানেই ছিল না। কিন্তু যেহেতু সময় কম আর এটাই ওদের শেষ দেখা, তো এটা ম্যাটার করে না ওরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে কিনা। জাস্ট ওদের মেইন বিষয়টা হচ্ছে বাপ বেটা একসাথে সময় কাটানো। তো এরপর জিন করে ওই রাতেই তার বাবাকে নিয়ে যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আর গার্লফ্রেন্ডের বাড়ি মোটামুটি সুন্দর ছিল। তো যাই হোক, ক্যাং যখন গার্লফ্রেন্ডকে দেখে তার ছেলের, তখন মনে মনে বলে, বাবা তুমি বড় হচ্ছ, তুমি আমাকে ছাড়াই সবকিছু শিখে নিয়েছো। তবে এখানে ক্যাং এর নিজের কাছে অনেক লজ্জা লাগছিল যে আমার ছেলে এত বড় হয়ে গেল, আমি আমার ছেলের জন্য কিছুই করতে পারিনি, এতটুকু ভূমিকা নেই, উল্টো আমি ওর ক্ষতি করেছি লাইফে। হয়তো আমার ছেলেকে সবাই খুনির ছেলেও বলে। কিন্তু আমরা এখানে দেখতে পাই জিনের গার্লফ্রেন্ড যখন আসে, জিন তার গার্লফ্রেন্ডকে বলে যে আমার বাবা আমেরিকা থেকে এসেছে, কাল ভোরেই চলে যাবে। তো ক্যাং তখন তার হবু ছেলের বউকে বলে, কালকে সকালে এসো, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তারপর সেখান থেকে কলেজে চলে যেও। তো ওই মেয়েটিও বলে আচ্ছা ঠিক আছে। আর ওখান থেকে তারা চলে যায় হচ্ছে লেট নাইট একটা পুলে, আর ওখানে দুই বাপ বেটা গোসল করে। তো তখন হঠাৎ করে জিন করে কি পানিতে ডুব দেয়, আর তারপর আর ওঠার নামই নেয় না। আর এদিকে ক্যাং যখন দেখে যে জিন অনেকক্ষণ ধরে বাইরে আসছে না, তখন ও নিজেই পানির নিচে আসে। আর পানির নিচে জিন তার বাবাকে যখন দেখে, তখনই জিন পানির নিচে থেকে বলে ওঠে, এখন পানির নিচে যে লোকটি রয়েছে সে আমার বাবা, সে কোনো খুনি নয়, সে আমার বাবা। আর তার পিঠে যে একটা টাইগারের ট্যাটু রয়েছে সেটা আমার অনেক প্রিয়। তো এখানে বুঝতেই পারছো ক্যাং এর মানসিক অবস্থা কেমন লাগে। আর এরপর যখন ক্যাং বাড়িতে আসে, তখন জিন ওর দাদিকে বোঝায় যে এটা তোমার ছেলে ইসি। তবে তারপরে দাদি বোঝে না, বাট ক্যাংকে তার নাম ধরে ডাকে। তবে তারপরে ক্যাং করে কি তার মায়ের কাছে মাপ চেয়ে বিদায় জানায়, কারণ তারা এখন জেলে ফেরত যাওয়ার সময় এসেছে। কিন্তু এরপর তারা যখন বাইরে আসে, আমরা একটা মেয়েকে দেখতে পাই। আর এই মেয়েটি কিন্তু জিনের বন্ধু, সে কিন্তু গার্লফ্রেন্ড নয়, গুলিয়ে ফেললে হবে না, এটা অন্য একটা মেয়ে। এবং সে একটা না ক্যাংকে দেখছে, মানে জিনের বাবাকে দেখছে। তো কেন দেখছে এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর ক্যাং চলে যাওয়ার পরে বাড়িতে আমরা দাদিকে দেখি। তো তিনি নর্মালি বসেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ঘরে উঠে যান এবং পাশে রাখা একটা ছবির ফ্রেম দেখতে থাকেন। আর ওখানে তার আর তার ছেলে ক্যাং এর ছবি ছিল। আর এই ছবিটা দেখেই তার স্মৃতি ফিরে আসে এবং সে তার ছেলেকে চিনতে পারেন। আর ওই ছবিটা জড়িয়ে পাগলের মতো কান্না করতে থাকেন। তার আর কি করা আছে কান্না ছাড়া, কারণ তার ছেলে যখন এসেছিল তখন সে তার ছেলেকে চিনতে পারেননি, হয়তো তার ছেলের সাথে আর কখনো তার দেখা হবেই না। তো যাই হোক, এরপর তারা রেল স্টেশনে আসে। আর আমরা দেখতে পাই ক্যাং জিনকে রাস্তায় কিছু না কিছু বলছিলই, মানে নর্মালি ক্যাজুয়ালি কথা বলছিল। আর তখন পেছন থেকে মিস্টার পার্ক বলে, আচ্ছা একটা বাবা যখন তার ছেলের সাথে শেষবারের মতো দেখা করে তখন তাদের ব্যবহার কেমন হওয়া উচিত, হয়তো এরকমই হওয়া উচিত, তাই না? তো ক্যাং এরকমই করে অনেক কথা বলে এবং এত কথা বলে যে ওর কথা শুনে যে কেউ পাগল হয়ে যাবে। আর এমন এমন কথা বলছে ক্যাং যেটার কোনো মানেই হয় না। কিন্তু ক্যাং এর মন আজকে অনেক বেশি ফ্রেশ, তার সন্তান তাকে ভালোবেসেছে, তাকে বাবা ডেকেছে। আর এরপর জিন তার বাবাকে আরো ভালো ফিল করানোর জন্য তার বাবার হাতটা আস্তে করে ধরে। আর জিনও ফিল করতে চায় যে বাবা থাকার অনুভূতিটা কেমন, কিন্তু তখনই ক্যান অনেক কান্না করে। আর আমরা দেখতে পাই একটা বাচ্চা ক্যাং এর হাত ধরে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। বাট ওটা কিন্তু যে দৃশ্যটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম ওটাও কিন্তু জিন আর ক্যাং এর ছিল আর কি। আর সেটা মনে করে ক্যাং অনেক বেশি কান্না করে, কিন্তু জিন তখন বলে প্লিজ বাবা কান্না করো না। কিন্তু ক্যাং এর কান্না আর থামে না। আর এরপর আসে এই সিনেমার সবচেয়ে মেইন টুইস্ট, যেটা আমরা কল্পনাও ভাবিনি। ক্যাং তখন জিনকে বলে সত্যি কথা বলো, প্লিজ বলো জিন কোথায়। তো দূর থেকে মিস্টার পার্ক, আই মিন পুলিশ অফিসার, তো পুরো শকড হয়ে যায়। ক্যাং কি পাগল হয়ে গেল, ওকে ওর ছেলেকেও ভুলে গিয়েছে। কিন্তু এ কথা শুনে জিন করে কি ক্যাং এর হাত থেকে হাত সরিয়ে নেয়। আর তখনই মিস্টার পার্ক বলে, জিনের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে এখানে এমন কিছু রয়েছে, এটা শুধুমাত্র ওরা দুজনই বুঝতে পারছে। আর এরপর এই সিনেমার সবচেয়ে আসল রহস্যটা আসে, সেটা হচ্ছে আমরা দেখি আমরা যে জিনকে এতক্ষণ চিনলাম বা দেখলাম, সেই জিন কারো মরার পরে যে পুরোনোর পরে ছাই থাকে, সেই ছাই অস্থি যেটাকে বলে, সেটা পানিতে ভাসিয়ে দিচ্ছিল। আর এটা কার অস্থি জানো? এটা হচ্ছে ক্যাং এর আসল ছেলে, আসল জিনের। আর যে ছেলেকে আমরা শুরু থেকে এতক্ষণ দেখেছি এটা আসলে জিনই নয়, ওর নাম হচ্ছে দো উইন। আর সে ছিল জিনের সবচেয়ে কলিজার বন্ধু। আর তোমাদের মনে আছে ঘরে আমরা একটা গ্রুপ ছবি দেখেছিলাম জিনের, যেখানে জিনের সকল বন্ধুরা ছিল। তো আমরা যাকে জিন হিসেবে জানতাম ওটাই দোয়ন ছিল। আর দাদি কিন্তু এ কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন, কারণ ওই দোয়ন দাদির কাছে জিন হিসেবেই ছিল। এই জন্য দাদির সবাইকে বলতো কে তুমি, কে তুমি। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে আসলে জিনের কি হয়েছিল। তো এই ছবিটির ছেলেটা হচ্ছে আসল জিন, এবং এই আসল জিন তার বাবাকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসতো। সে সবসময় মনে করতো তার বাবা ভালো মানুষ, তার বাবা জাস্ট ফেসে গিয়েছে। তো এই কারণে সে সবসময় তার বাবার প্রতি চিঠি লিখতো। আর তার বাবা তার কাছে স্পেশাল হওয়ার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তার মা তাকে ছেড়ে গিয়েছে নিজের স্বার্থে, কিন্তু তার বাবা তাকে কখনো ছেড়ে
যায়নি। আর আসল জিন তার পুরো লাইফের গল্প সব দোয়েনকে বলতো, ওর বাবার সম্পর্কে, দাদির সম্পর্কে, ফ্যামিলির সম্পর্কে। অ্যাকচুয়ালি আসল জিন আর এই দোয়েনের সম্পর্ক ছিল শুধুমাত্র বন্ধু নয়, দুই ভাইয়ের মতো। তো আমরা যে মেয়েটাকে দেখলাম ক্যাং এর দিকে একভাবে তাকিয়েছিল, জিনের বন্ধু, ওটা মূলত আমাদের আসল জিনের গার্লফ্রেন্ড ছিল, যে কিনা শেষবারের মতো ক্যাংকে দেখতে এসেছিল, মানে জিনের বাবাকে। তো যাই হোক, জিনের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে 18 বছর হওয়ার পরে সে তার বাবার সাথে দেখা করার অনুমতি পাবে এবং সে তার বাবার সাথে দেখা করতে যাবে। আর এই পুরো কাহিনী দোয়েন ক্যাংকে খুলে বলেছিল। তো এই পুরো কাহিনী কিন্তু দোয়েন আমাদের ক্যাংকে এই বর্তমানে বলছিল আর কি। তো দোয়েন তখন বলে একদিন আমরা স্কুলে যাচ্ছিলাম আর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, আর ওকে হসপিটালে নেওয়ার পর আমরা জানতে পারি ওর ক্যান্সার রয়েছে, ও বেশি দিন বাঁচবে না। তো এই কথা শুনে জিনের সবার আগে ওর দাদির কথা মনে পড়ে। আর ওই দিন থেকে আমরা করতাম কি, জিনের দাদিকে সাহায্য করতাম। আবার এদিকে জিনের দিন ঘনিয়ে আসছিল, তো এই জন্য জিন আমাকে বলেছিল যে আমি মারা যাওয়ার আগে একদিন আমার বাবাকে দেখতে চাই, একবার আমার বাবার সাথে দেখা করতে চাই। তো ওকে খুশি করার জন্য আমরা সবাই জিনকে নিয়ে আপনাকে দেখার জন্য আসছিলাম। আর রাস্তায় যখন আসছিলাম তখন জিন বারবার বলছিল আমাকে কেমন লাগছে দেখতে, আমার বাবাকে আমাকে পছন্দ করবে যে তার ছেলে তো হ্যান্ডসাম হয়েছে। তো দোয়েন তখন বলে হ্যাঁ তোকে অনেক ভালো লাগছে। তো ওখানে জিনের গার্লফ্রেন্ডও তার সাথে ছিল, কিন্তু তখনই জিন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর এরপরে জিন কখনই ওঠেনি। আর তারপর আমরা জানতে পারি জিন মারা গিয়েছে। আর ওর শেষকৃত্য অনুষ্ঠানের সময় সকলেই পাগলের মতো কান্না করছিল। আর ওর অস্থিকে আমরা সমুদ্রের পাড়ে নিয়ে যাই। আর ওই সময় জিনের গার্লফ্রেন্ড লি এবং আমি দুজনেই ভেঙে পড়েছিলাম। আর আমরা দুজন মিলে দাদির দেখাশোনা শুরু করি, বাকি বন্ধুরা সবাই মিলে সাহায্য করতো। তো এরই মধ্যে একদিন চিঠি আসে যে আপনি আসছেন, তাও একদিনের জন্য। তো এই কথা জানার পরে আমরা ভেবে নেই যে আপনি একদিনের জন্য আসবেন, আপনাকে কেন কষ্ট দেব। আর সেজন্য জিনের গার্লফ্রেন্ডের কথায় আমি নিজেকে জিনের মতো প্রস্তুত করেছি এবং ঠিক সেভাবে অভিনয় করেছি। আর এই জন্য আমি বলেছি যে আমার জন্মদিন আমার বাবার জন্মদিনের 2 দিন আগে। আর এটা আমি জিনের কাছ থেকে শুনেছিলাম। আর জিনের একটা লাস্ট চিহ্ন আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে ওর স্কুলের ব্যাচ নাম্বার। আর এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো এইগুলো শুনে ক্যাং পুরো ভেঙে পড়ে। তো এর মানে ক্যাং এতক্ষণ যার সাথে নিজের ছেলে মনে করেছিল, এটা তার ছেলেই নয়, তার ছেলে তো এই পৃথিবী থেকে অনেক আগে চলে গিয়েছে। তো দোয়েনের জন্য বারবার ক্যাং এর কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু ক্যাং বলে তো এখানে তোমার কোনো দোষ নেই। কিন্তু দোয়েন নিজেকে ক্ষমা করতে পারছিল না। কিন্তু ক্যাংও লাগাতার কান্না করছিল এবং সেটা ভাবছিল আমার ছেলের জীবনটা কতটা কষ্টে গিয়েছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার ছেলেকে আমি দেখতেই পারলাম না, আর কখনো দেখতে পাবো না। তো যাই হোক, এখানে আরেকটা ব্যাপার তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে ক্যাং কিভাবে জানলো যে এটা আসল জিন নয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে আসল জিন সিনেমার যে প্রথমে আমাদের সিনটা দেখানো হয়েছে যে জিন তার বাবার হাত ধরে, ওটা বা হাত দিয়ে ধরেছিল, মানে জিন বা হাতে ছিল। কিন্তু দোয়েন যখন ডান হাত দিয়ে ক্যাংকে ধরেছে তখনই ক্যাং এর কাছে একটা অদ্ভুত অনুভূতি আসে এবং তার কাছে মনে হয়েছে এটা তো আমার ছেলে হতে পারে না, এটা অন্য কেউ হবে। তো এই পুরো দৃশ্য দেখে ওই পুলিশ অফিসার মিস্টার পার্কের চোখ পানিতে ভিজে যায়, কিন্তু কিছু করার নেই, তাদেরকে চলে যেতে হবে। তো ক্যাংরা যখন যাচ্ছিল এই দৃশ্য দেখে জিন অনেক কান্না করে। আর এরপর জেলে আসার পর আমরা দেখি জেলের যে অফিসার ছিল সে ক্যাংকে বলে কেমন ছিল তোমার প্যারোল, কেমন ছিল তোমার পরিবারের ভ্রমণ। তো ক্যাং তখন বলে অনেক ভালো। আর এরপর অফিসার বলে আচ্ছা অনেক বছর পরে তোমার ছেলের সাথে দেখা হলো, ব্যাপারটা কি একটু অন্যরকম ছিল না, সে কি অনেক বড় হয়ে গিয়েছে। ক্যাং বলে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, তবে হ্যাঁ শুরুতে একটু অন্যরকম লাগছিল, কিন্তু পরে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, ও আমার সমান সমান হয়ে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এর 1 মাস পরে ক্যাং এর কাছে খবর আসে যে তার ছেলে দেখা করতে এসেছে। কিন্তু আমরা তো জানি ক্যাং এর তো আর ছেলে নেই, বাট দোয়েন তার ছেলে এবং সে দোয়েনকে দেখে অনেক খুশি হয় এবং ছেলের মতো করে ট্রিট করে। আবার ওদিকে দোয়েনেরও বাবা মা নেই, তো দোয়েন একটা বাবা পেয়েছে। তো এখানে ক্যাং তার অরিজিনাল ছেলেকে না পেলেও দোয়েনের রূপে সে তার ছেলেকে আবার ফিরে পেয়েছে। তো এই জন্য তার কষ্ট একটু হলেও কমে গিয়েছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি যেমন বলেছিলাম যে কাহিনী কিন্তু খুবই সিম্পল, কিন্তু তারপরেও প্রত্যেকটা কোরিয়ান কাহিনী খুবই অসাধারণ, খুবই ইউনিক। ওরা আসলেই মেধাবী অনেক। ওরা যখন হাইটেক সিনেমা বানাচ্ছে সেটা অনেক ভালো বানাচ্ছে, যখন অ্যাকশন থ্রিলার বানাচ্ছে সেটাও বেশ বানাচ্ছে, রোমান্টিকে তো কথাই নাই কোরিয়ানদের সাথে। তারপর যখন মানবিক সিনেমা বানাচ্ছে, ড্রামা বানাচ্ছে, ভাই অল স্কোয়ার, কোরিয়ানরা কাহিনী তো অল স্কোয়ার। আমার কাছে কিন্তু ইদানিং হলিউডের সিনেমাগুলো বেশিরভাগই গার্বেজ লাগে, বলিউডের সিনেমাও গার্বেজ লাগে। আর তোমার তামিলের যে সিনেমাগুলো আছে, মনে করো যে কমার্শিয়াল যে সিনেমাগুলো হয়, ওই যে বেশি বিগ বাজেটের ধুমধুমার মারামারি থাকবে, এই থাকবে সেই থাকবে, সেগুলো কিন্তু বিশেষভাবে বোরিংই লাগে আমার কাছে। তবে সাউথের অনেক কাহিনী থাকে যেগুলো আর কি খুব ইউনিক হয়। তবে এখানেও একটা কথা বলতে হবে, সাউথের বেশিরভাগ সিনেমার কাহিনী কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের কাহিনী থেকে ইন্সপায়ার্ড, মানে ডাইরেক্ট কপি না, ইন্সপায়ার্ড হয়ে সিনেমা তৈরি হয়। কিরকম বেশ কয়েকটা সাউথ সিনেমায় দেখেছি যেটা আমি কোরিয়ান সিনেমার সাথে ডাইরেক্ট আর কি সম্পর্ক পেয়েছি। কিন্তু কোরিয়ানরা সাধারণত মাস্টারপিসি তৈরি করে। তো চিন্তা করো, কোরিয়া এত একটা ছোট দেশ, কোরিয়ান ভাষার কত জায়গায় চলে, তারপরেও ওদের ইন্ডাস্ট্রি এত দূরে ছড়িয়ে গিয়েছে। তো কোরিয়া যদি ভারত চীনের মতো এত বড় দেশ হতো বা আমেরিকার পজিশনে থাকতো, ওদের সিনেমা কিন্তু পুরো ওয়ার্ল্ডে সেই লেভেলে ডোমিনেট করতো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে।